দর্শক স্বাগত জানাচ্ছি TPN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। একটা অদ্ভুত সময় চলছে, একেবারে ধোঁয়াশা, অস্পষ্ট, ঘোলাটে পরিস্থিতি। কারণ ইরান এবং আমেরিকার যুদ্ধটা ঠিক কোন স্টেজে আছে এটি নিয়ে প্রতিদিনই প্রতি মুহূর্তেই ঘটনার প্রেক্ষাপটগুলো পাল্টে যাচ্ছে। সবশেষ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছিলেন যে অপারেশন এপিক পিউরি এটি শেষ। তারপর পরই ওয়ার সেক্রেটারি পিট হেগসেট বললেন যে অপারেশন প্রজেক্ট ফ্রিডম এটি চালু হতে যাচ্ছে। তারপর পরে আবার প্রেসিডেন্ট বললেন এটি স্থগিত করা হয়েছে। এরপরে আমরা যেটি দেখলাম সবশেষ এক পৃষ্ঠার একটি মেমোরেন্ডাম, যেটি আমেরিকার পক্ষ থেকে ইরানে পাঠানো হয়েছে। আজকে ইরান আনুষ্ঠানিকভাবে তাদের রেসপন্সটা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সময় নিচ্ছে, তারা পর্যালোচনা করছে। এবং আশার বিষয় হলো দুই পক্ষ যদি এই একটা জায়গায় এসে একমত হতে পারেন, তবে পুরো বিশ্বের জন্য এই মুহূর্তে সবচেয়ে অস্বস্তিকর, সবচেয়ে অনাকাঙ্ক্ষিত যে বিষয়টি, সেটি এই যুদ্ধটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা যাবে। তবে চুক্তি হতে আরও সময় লাগবে। আপাতত যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে একটা শান্তি পরিস্থিতি তৈরি করার বিষয়ে দুই পক্ষই ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এর মধ্যে নিউ ইয়র্ক টাইমস আজকে যে রিপোর্টটি করেছে, তারা বলছে আমেরিকা এর মধ্যেই ইরানের আশপাশে 50,000-এর বেশি সেনা মোতায়েন করেছে। এবং সবশেষ আরও যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি হলো আমেরিকার নৌবাহিনীর একটি জাহাজে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। অর্থাৎ যুদ্ধবিরতি চলছে, কিন্তু এর মধ্যেই ধমক, পাল্টা ধমক, হামলা, পাল্টা হামলা, এরকম নানা বিষয়গুলো ঘটছে, সেনা মোতায়েন ঘটছে। সবশেষ এটি কি চূড়ান্ত একটি বড় ধরনের বিপর্যয়ের দিকে যায়, নাকি স্থায়ী একটি শান্তির দিকে যায়? এটির দিকে আসলে পুরো বিশ্ব তাকিয়ে আছে। আমরাও এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন অফ সায়েন্স প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি। আমন্ত্রণ জানিয়েছি মদমাউত ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ইন্টারিম ডিন প্রফেসর ডক্টর গোলাম মাতবর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আমরা দর্শকদেরকে শুরুতে আসলে বেশি অস্পষ্টতা কিংবা ঘোলাটের কথা বলছিলাম, কিছুটা কি পরিষ্কার করতে পারবেন যে পরিস্থিতি এখন কোথায় আছে, কোথায় দাঁড়িয়ে আমেরিকা ইরানের যুদ্ধ, কোথায় দাঁড়িয়ে শান্তি আলোচনা, কতটা সম্ভাবনা, কতটা আশঙ্কা দেখছেন? আপনাকে জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি খুশি যে আমাদের প্রফেসর গোলাম মাতবর আমাদের সাথে আছেন আজকে। জিনিসটা হলো একটা পজিটিভ দিক, আমি বলবো যে যুদ্ধের যে আমাদের কনসিকুয়েন্স ওয়ার্ল্ড ব্যাপী, এটা বিরাট ব্যাপক। এই যুদ্ধে ইরান যেমন চাচ্ছে একটা শান্তি ফিরে আসুক, আমেরিকাও চাচ্ছে একটা শান্তি ফিরে আসুক। কারণ সারা পৃথিবী মনে করে এখন এই ইলিগাল ওয়ারটা আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে, সুতরাং তাদের উপরে অনেক বার্ডেন। এবং এই শুধু পৃথিবী না, আমেরিকাতে যে আমাদের অবস্থা, জিনিসপত্রের দাম বাড়া, যে আমি এর আগে বলছিলাম আমি $15 বেশি দিছি, গতকালকে আবার তেল ভরছি $90 নিচ্ছে আমার 15.5 গ্যালনে। সো প্রত্যেকেই এটার জন্য এফেক্টেড হয়েছে, আমেরিকানরাও এফেক্টেড হচ্ছে। তারপর সামনে তাদের নির্বাচন, সবকিছু মিলে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিকার ভাবে চাচ্ছেন যুদ্ধটা এটা শেষ হোক, এটা একটা চুক্তি হোক। তবে ওনার স্বভাব সুলভ যে মত, সে মত অনুযায়ী উনি হুমকি দুমকি তো দিচ্ছেন। এটা একটা ওই নেগোসিয়েশনের একটা ট্যাকটিক, ওনার সবসময় এরকম হুমকি দুমকি দিচ্ছেন। তো এটাতে যেটা এখন আমি আশাবাদী এই জন্য জিনিসগুলো অনেক কনসেন্ট্রেটেড হয়ে আসছে এই জন্য যে মোটামুটি যেটা বলা হয়েছে যে ইরান 4-5টা যে দাবি, মেইন দাবি ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কোনোদিন, এটা এক। 2 নম্বর হলো ইরানে যেই এনরিচড ইউরেনিয়াম ছিল এগুলা তাদের হস্তান্তর করতে হবে, রাইট। 3 নম্বর হলো তারা আপনার ওই যে ইরান যে প্রক্সি যারা করে, মানে হেজবুল্লাহ, হামাস এই জাতীয়, ওদেরকে সাহায্য করবে না ভবিষ্যতে। এই জিনিসগুলো, তারপরে তাদের মিসাইল প্রোগ্রামটাকে কাটিল করতে হবে। দিস ইজ দি মেজর 4। এবং এই মেজর 4 থেকে ইন্টারেস্টিংলি ইরান পাল্টা প্রস্তাব দিয়েছিল যে নিউক্লিয়ার ওয়েপনটা ব্যাপারটা পরে আমরা করব,
এখন সেই প্রস্তাবে এখন আমেরিকা রাজি হয়ে আসছে। এখন তারা চাচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এটা প্রতিজ্ঞা করুক, এবং 12 বছরের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ রাখতে হবে। এর বিনিময়ে ইরানের উপর থেকে তারা স্যাংশন গুলো উঠিয়ে নিবে এবং বিলিয়নস অফ ইরানিয়ান যেই সম্পদগুলা ফ্রোজেন আছে সেই সম্পদগুলা মুক্ত করে দিবে এবং উভয় পক্ষ হরমুজের উপর থেকে ব্লকেট তুলে নিবে চুক্তি সহ 30 দিনের মধ্যে। সুতরাং এটা মোটামুটি আমার কাছে মনে হয় যে মোর রিজনেবল হয়ে আসছে, যদিও এর মধ্যে ছোটখাটো একটু যুদ্ধ পাল্টা যুদ্ধ এরকম হচ্ছে। এবং যেটা আপনি বললেন যে এগুলা প্রেশার টেকনিক, 50,000 সৈন্যের আগে থেকে 40,000 ছিল বিভিন্ন ওদের বেসে, 10,000 অতিরিক্ত নিছে এবং তারা ফুল ওয়ার গিয়ারে ওরা তৈরি হয়ে অবস্থান করছে। এটা আমি মনে করি এটা একটা নেগোসিয়েশন টেকনিক। তো এই পর্যায়ে আসছে আমার মনে হয় এখন যদি ইরান রাজি হয় যে নিউক্লিয়ার ব্যাপারটা আমরা পরে আলোচনা করব, আগে হরমুজটা খুলে দাও, আর যুদ্ধ বন্ধের জন্য, এবং ইরান যেটা চাচ্ছে যে গ্যারান্টি চাচ্ছে ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিল থ্রুতে। কারণ ইউএস নেগোসিয়েশন করে, একদিকে নেগোসিয়েশন করে, ঘরে আসলে আবার গিয়ে আক্রমণ করে। হ্যাঁ, সুতরাং এটা খুব একটা ক্রেডিবিলিটি আমাদের অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি। সেই জন্য তারা এটা চাচ্ছে। আমি মনে করি যে পাকিস্তানের থ্রুতে হয়তো একটা ব্রেক থ্রু হবে, সমস্ত পৃথিবী তাকিয়ে আছে এই একটা ব্রেক থ্রুর জন্য। আপনারা দেখছেন যে এক কথায় ওনার স্টক মার্কেট উঠে, আরেক কথায় স্টক মার্কেট নামে, রাইট? তেলের দাম বাড়ে, তেলের দাম কমে, এমন সেন্সিটিভ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমার মনে হয় যে আমাদের গুড সেন্স প্রিভেইল করা উচিত। সারা পৃথিবীকে আমরা কষ্ট দিচ্ছি, আমাদের দেশের নাগরিককে আমরা কষ্ট দিচ্ছি। এটা একটা, যারা যেমন ইটালি বলছে এটা ইলিগাল ওয়ার, এটা একটা ওয়ারটা ইট ইজ নট, ইট ইজ আওয়ার ওয়ার, উই পিকড আপ দি ওয়ার। এই জিনিসটা আমার মনে হয়, এটাই আমি মনে করি এখন উই আর ভেরি ক্লোজ যদি এটা হয়, এই আশাবাদ আমি করছি আর কি। জি, অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য প্রফেসর ডক্টর গোলাম মাতবার। একটু আপনার কাছে শুনি যে আপনার কাছে যে শর্তগুলো দেয়া হয়েছে, অর্থাৎ 14টির মতো শর্ত, যেটি 1 পেজের একটি মেমোরেন্ডাম, যেটা এখন বলটা আমরা বলতে পারি যে ইরানের কোর্টে আছে, এটি মেনে নেয়া, অর্থাৎ এই শর্তগুলো মেনে নিয়ে সমঝোতা করা, সেটি ইরানের জন্য কঠিন হবে কিংবা কোনো সমস্যা দেখছেন কিনা আপনি? ধন্যবাদ সবাইকে। আমাদের শ্রদ্ধেয় মোহসেন স্যারের সাথে অলওয়েজ কিন্তু প্লেজার টু বি উইথ হিম ইন দিস কাইন্ড অফ ডিসকাশন। আসলে দেখুন, আমার কাছে মনে হয় যে শর্তগুলো দিয়েছেন, এই শর্তগুলো তো আমরা প্রথম থেকেই শুনে যাচ্ছি। এই শর্তগুলো তো নতুন কিছু না, যে এগুলো আমার কাছে মনে হয় অনেকটা একতরফা, একপাক্ষিক আর কি। যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শর্ত, বিশেষ করে এটা হচ্ছে প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইসরায়েল। এবং এই ধরনের, বিশেষ করে যে একটা জিনিস কিন্তু পুতিনকে তো বলে, মাঝে মাঝে বলে গুড ফ্রেন্ড তো প্রেসিডেন্ট ট্রাম্পের। একটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ওনার কাছে শিখেছেন, যে এটা একদিকে নেগোসিয়েশনের কথা বলা, অন্যদিকে অ্যাটাক করা, যেটা পুতিন কিন্তু সবসময় কিন্তু ইউক্রেনের সাথে করেছে। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট ইট ইজ। এখানে যেটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ডিসাইসিভ অ্যান্ড লিডারশিপ অ্যান্ড ম্যাচুরিটি ইন লিডারশিপ ইজ টোটালি অ্যাবসেন্স। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অনেস্টি বলতে কিছু নাই এখানে, যেটা আর কি একটা বলে আরেকটা করে। এবং আমরা কোনো যে সুদূর প্রসারী বা একটা লং টার্ম, যে একটা যে ধরেন লং টার্ম একটা প্ল্যান, সেটা কিন্তু আমরা দেখি না। লং টার্ম প্ল্যানটা যদি এখন একপাক্ষিকভাবে স্বার্থ সিদ্ধি হয়, সেটা তো আসলে ইরানের জন্য খুব ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি এগ্রি উইথ দিস থিংস। আমি রিপিট করবো না, স্যার কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন যে বেসিক্যালি 5টা যে কন্ডিশন গুলো আর কি, মিসাইল প্রোগ্রাম কাট করা, হরমুজ ওপেন করে দেওয়া, পারমাণবিক অস্ত্র তৈরি না করা, তারপরে এনরিচড ইউরেনিয়াম হস্তান্তর করা, অল দিস থিং করলে হচ্ছে ইরান কিন্তু গত 20-30 বছর যাবৎ কিন্তু স্যাংশন কিন্তু ফেস করে যাচ্ছে। তারপরেও কিন্তু ইরান দেখুন কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু দে স্ট্যান্ড টল। ওয়েল, তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং এই যুদ্ধে তো তাদেরকে অনেকটা বিধ্বস্ত করে ফেলছে। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে, আপনার কোনো কিছুই বাকি রাখে নাই। স্কুল, আমরা জানি একটা স্কুলে যে 117 জন না কতজন যে ইয়াং যে বালিকাগুলো মেরে ফেললো। তো এটা কিন্তু ইরানের জন্য, এখন ইরান যেটা ভাবছে বাস্তবতাটা চিন্তা করছে। হ্যাঁ,
হরমুজ কিন্তু ওপেন করে দেওয়া আমার কাছে মনে হয় এটা উচিত। বিশেষ করে ইরান কিন্তু এটা একটা সুযোগ নিচ্ছে, যেহেতু হিল দে লস্ট এভরিথিং, তাদের উপর স্যাংশন আছে মানে এবং তাদের তো আসলে কোনো বিকল্প নেই, তারা এখন কোনো হরমুজ বিকল্প খুলে নেই। দেওয়া মানে So this is what only opportunity they are taking, যে এবং যার ফলেই কিন্তু আজকে হয়তো ইউনাইটেড স্টেটস এতটুকু আসছে, না হয় আসতো না। প্রথমে তো বলেই দিল 15% অয়েল এখান থেকে আসে, ইটস নট গোয়িং টু এফেক্ট এনিওয়ান, ইটস এফেক্টিং নট অনলি in that region, it's affecting also here United States and the whole world. যার ফলে ইতালির যে আপনার দেখুন প্রেসিডেন্ট বললো বা প্রাইম মিনিস্টার বললো, বা বিভিন্ন সুইডেন বলতেছে বা স্পেন বলছে, কারণ ইউরোপিয়ান দেশগুলো কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে। সুতরাং ইরান কিন্তু দে আর ভেরি ম্যাচিউরড ইন টার্মস অফ দেয়ার ডিসিশন। তারা কিন্তু দে আর অ্যাকচুয়ালি পেইং অ্যাটেনশন টু দিস। এই যে কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো এবং বেশ করে ইস্ট অ্যান্ড ফার ইস্ট এবং চায়না পর্যন্ত প্রত্যেকে স্বাভাবিকভাবে দে আর কিপিং দ্যাট ইন্টু কনসিডারেশন। এবং যার ফলে এখন যেটা যে কন্ডিশনালি যে জাহাজগুলোকে কিন্তু পাস করার সুযোগ দিচ্ছে 2 মিলিয়ন সামথিং অ্যাকচুয়ালি তারা বোধহয় আদায় করছে আর কি। তো আমার কাছে মনে হয় ইরানের বোধহয় একটু বাস্তব সম্মত হয়ে এসে এটাকে রিজলভ করা উচিত। তবে ইরানের আসলে এখন যেটা হয়েছে, ইরানের দ্য বল ইজ ইন ইরানস কোর্ট বলতে গেলে এখন, কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেটা কমপ্লিট করতে চেয়েছিল দ্যাট কুড নট। আর আমার কাছে এখনো আমি বিশ্বাস করতে পারি না 50,000 40,000 তো সবসময় থাকে, 11টা না 12টা ঘাঁটি ওখানে মিডল ইস্টে আছে। এইসবগুলো যেমন অনেক সময় বলা হয় ইরান যে পার্শ্ববর্তী তাদের মুসলিম কান্ট্রিগুলোকে অ্যাটাক করছে, ইরান কিন্তু তাদেরকে অ্যাটাক করছে না, ইরান অ্যাটাক করছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে, বিকজ তারা কিন্তু দে ক্যান নট রিচ হিয়ার। সো আপনি আমাকে ক্ষতি করবেন, আমিও তো আপনার ক্ষতি করার চেষ্টা করবো। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। তো যার ফলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ইরান হয়তো বাস্তবসম্মত হয়ে, আমরা কিন্তু আসলে ইরানকে পক্ষীয়ভাবে এক সাইড দিয়ে কিন্তু ইরানকে ব্লেম করে যায় সবাই আর কি, কিন্তু আপনি যদি প্লে দ্য ডেভিলস অ্যাডভোকেটস, আপনি যদি তাদের ইন্টারেস্টটা দেখেন, কিন্তু আই থিঙ্ক এটা হচ্ছে চরম বোধহয় তাদের যে অধিকারের ভায়োলেশন, সেটা হচ্ছে যেটা আমরা কিন্তু কেউ বলি না আর কি, বিশেষ করে দু একজন বললেও আবার চুপ করে যায়। এবং ইউনাইটেড নেশনে সিকিউরিটি কাউন্সিলেও দেখা যায় যে ইউ ক্যানট ডু এনিথিং বিকজ যেখানে ইউনাইটেড স্টেটস ভেটো দিলেই তো শেষ। ইউনাইটেড স্টেটস এখানে আমার কাছে যেটা মনে হয় যুক্তরাষ্ট্রের থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা ইসরায়েল। এই নেতানিয়াহু যে মাস্টার মাইন্ড, যেটা playing all kinds of devil, the rules behind the scene. এখন সে কতটুকু কোন পর্যায়ে সে থামবে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে যেটা বলছে এটাও এখনো বিশ্বাস করা যায় না। অপারেশন এপিক ফিউরি যেটা বললো, যেটা এখন শেষ হয়ে গেছে, মার্কো রুবিও রাষ্ট্রমন্ত্রী বললেন, এবং সেটাও শেষ হয়ে গেছে বলতে ভালো কথা। এবং তো বলছে অপারেশন ফ্রিডম, হরমুজ এবং হরমুজের জাহাজগুলো চলাচলের জন্য তারা সেখানে দেবে, সিকিউরিটি প্রোটেকশন দেবে, একসাথে কাজ করবে, এটা বলছে। সো আমার কাছে মনে হয় এট দিস পয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্যও কিন্তু এখন বোধহয় খুব কম চয়েস, বিশেষ করে মিড টার্ম ইলেকশন আসতেছে, ইকোনমি এখানে আপনার ইনফ্লেশন বাড়তেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, আমরা সবকিছু দেখছি। সুতরাং আমার মনে হচ্ছে এখন একটা অবস্থায় আসছে, আমিও স্যারের মতো আশাবাদী, আই থিঙ্ক একটা এগ্রিমেন্টের মধ্যে আসবে আর কি, বোথ পার্টিস। জি, অনেক ধন্যবাদ আপনার আর ওয়ার্ল্ড বিশ্লেষণের জন্য। সেন্টিমেন্ট কমপ্লিটলি এগেইনস্ট ইট প্রফেসর সাহেব, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট কমপ্লিটলি এগেইনস্ট। এবং আমরা বুঝতে পারছি আমাদের দেশও প্রেসিডেন্টও বুঝতে পারছে যে ইরান যে মিডল ইস্টে কি ধরনের পাওয়ার, ইরানকে যে আপনার কমপ্লিটলি অবলিটারেট করে ফেলবে, এটা সম্ভব না। এটা পৃথিবী ইউরোপিয়ানদের এখন রেসপেক্ট বেড়ে গেছে ইরানদের উপর, তাদের ব্যবহার, ওয়ার বিহেভিয়ার এন্ড সবকিছু মিলে। সো হোপফুলি তারাও স্ট্র্যাটেজিক রিজনে তারাও একটা নিবে, আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নিয়ে আমরা এক জায়গায় এসে মার্চ করে যাবো হোপফুলি। এটা একটা চমৎকার পয়েন্ট কিন্তু স্যার যেটা এমফাসিস করেছেন আর কি। আসলে কিন্তু আপনি যদি দেখেন অ্যাচিভমেন্ট যদি বা পেশেন্স টলারেন্স যদি সব দিক দিয়ে বলেন, আমার মনে হয় ইরান আমাদেরকে প্লাস সাইন দিতে হবে। ইরানই উইন করেছেন এই দিক দিয়ে, আন্তর্জাতিক ভাবে বলেন। আমার কাছে মনে হচ্ছে আসলে মানে এইটার পিছনে তো অনেকগুলো কারণ থাকতে পারে। মানে আমরা যদি ইন্ডিভিজুয়াল ইরান, ইন্ডিভিজুয়াল আমেরিকাকে চিন্তা করি, তাহলে কিন্তু বিষয়টা এত সহজ সমীকরণ হবে না। ইরানের পিছনে রাশিয়ার প্রযুক্তি, চাইনিজ অস্ত্র অনেক কিছু ছিল বলে হয়তো ইরান টিকে আছে। না, ইরান কিন্তু মানে আমেরিকার দরকার নেই, ইসরায়েলের সাথেই পারার কথা নয়। শুধুমাত্র যদি মানে এটা যে আমরা যদি বলি যে সর্বাত্মক যুদ্ধ সেটি হয়,
মানে অনেক যুদ্ধের মধ্যে অনেক কূটনীতি কিংবা অনেক কৌশলে আসলে এখানে কাজ করেছে। তাই এই মুহূর্তে কে জিতেছে এটি হয়তো স্পষ্ট করে বলা সম্ভব না। তারপর আমি একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হলো যেটি প্রফেসর ডক্টর গোলাম মাতবর বললেন যে বল এখন ইরানের কোর্টে, এবং ইরান বলছেন আমরা পর্যালোচনা করছি, তারপর মধ্যস্থতাকারী অর্থাৎ পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে বিষয়গুলো। তো বল তো ইরানের কোর্টে, আমরা মোটামুটি শর্তগুলো জেনে গিয়েছি। আমেরিকার গণমাধ্যম এক্সিওস সেটি প্রথমবারের মতো গতকালকে প্রকাশ করেছে শর্তগুলো কি কি ইস্টার্ন মেমোরেন্ডামে। আপনি কি কোনো সমস্যা দেখছেন, মানে ইরান কোন জায়গাটা মানতে ইরানের সমস্যা হবে, যে কারণে এই চুক্তিটা শেষ মুহূর্তে নাও হতে পারে, এমন কোন আশঙ্কা দেখছেন কিনা? না, ইরানের যে ওদের ন্যাশনাল যে একটা প্রাইড, যে দে আর রাইট টু এনরিচ ইউরেনিয়াম, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী কিন্তু আছে 3.5 to 4%। আপনার 2015-এ আমাদের সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টও তাদের অধিকার ছিল, এটা ইন্টারন্যাশনাল তাদের রাইট। সেটা এটা ন্যাশনাল প্রাইড তারা কোনোভাবেই নেগোশিয়েট করতে চায়নি। কিন্তু এখনকার যে জিনিসটা করতে চাচ্ছে সেখানেও কিন্তু ওই জিনিসটা আলোকপাত করা হয়নি, আমেরিকানরা ওটাকে ইনসিস্ট করে নাই। আর যে দুটো জিনিস এনরিচ যেটা ছিল সেটাকে সরিয়ে নিবে, সেটাও কিন্তু এই আপাতত এটা নিয়ে আসছে না। সুতরাং এই যে দুটো জিনিস তাদের, তারপরে যেটা বললো যে মানে মিসাইল গুলা ইয়ে করা, মানে সংকুচিত করা, এই মেজর জিনিসগুলা যখন আমেরিকা ইনসিস্ট না করে, তখন তো ইরানের মানার কোনো ইয়ে নাই। জাস্ট হরমুজটা খুলে দিবে আর তাদের স্যাংশনটা উইথড্র করবে এবং যুদ্ধ করবে না, অ্যাটাক করবে না, এই প্রতিশ্রুতি দিতে হবে ইউনাইটেড নেশনসের মাধ্যমে। সুতরাং আমার মনে হয় দে হ্যাভ বিন এভার ক্লোজ। আপনি বললেন যে ফার্স্ট টাইম তাদের ইমাম মোস্তফা খামেনির সাথে তাদের প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা মিটিং হয়েছে। সুতরাং দে হ্যাভ মোর অর লেস ডিসাইডেড দ্যাট হোয়াট দে উইল ডু, হোয়াট দে উইল নট ডু। আমার মনে হয় যেটা তাদের মানে রেড লাইন, সেই রেড লাইন কিন্তু এখন এই নতুন এগ্রিমেন্টে কিন্তু রেড লাইন ওখানে আসছে না, ওই দুইটা কিন্তু এখন আলোচনায় আসছে না। সুতরাং আমার মনে হয় এবার একটা সময় আসছে যে তাদের ইয়ে করা। আর যেটা বললাম হরমুজ প্রণালী যেটা ওদের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে, হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে ছিল না কোনোদিন, আমরাই তো তাদের কন্ট্রোলে দিয়ে দিচ্ছি। কারণ যুদ্ধ লাগার জন্যেই তারা লেভারেজ হিসাবে, আমরা সবাই জানি, ইভেন লেম্যানরাও জানে যে হরমুজ প্রণালী কত ইম্পর্টেন্ট এবং ইরানের লেভারেজ আছে ওখানে, কারণ তারা ক্লোজ। ইভেন কে যেন দিন বলতেছিল, ইভেন ইরানিয়ান গভর্নমেন্ট যদি কোনো কিছু না করে, তো 2-3 জন লোকে একটা স্পিড বোট নিয়ে একটা কয়েকটা গুলি টুলি মারলেই শিপ যাওয়া বন্ধ হয়ে যাবে, বলে যে আমি তো রিস্ক নিবো কেন, রাইট? রাষ্ট্রীয় পর্যায়ে না হলেও ব্যক্তি পর্যায়েও এই হরমুজ প্রণালীতে প্রবলেম করতে পারে, কারণ শিপিং কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সম্পূর্ণ পিসফুল না হলে তারা ওখানে যাবে না। আর যে ওই শিপগুলোকে আর শিপগুলোকে যে কর্ডন ইয়ে করে নিয়ে যাবে, গাইড করে নিয়ে যাবে, এতে আমি আজকে একটা রিপোর্টে দেখলাম সৌদি আরব বলেছে কমপ্লিটলি উই আর নট ইনভলভ ইন দ্যাট, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আওয়ার এয়ার স্পেস ক্যানট বি ইউজড অ্যান্ড আওয়ার বেস ক্যানট বি ইউজড অন দ্যাট। কারণ তারাও চাচ্ছে যে এই জিনিসটা যত কমপ্লিকেটেড হয়েছে তারাই সাপোর্টটা করতেছে বেশি, রাইট? তারা সাপোর্ট, সুতরাং এটা একটা নেগোসিয়েট হোক। আমার মনে হয় দিস ইজ এ গুড চান্স, ইরানের জন্য ভালো। অনেক ক্ষতি হয়েছে ইরানের, কোনো যুদ্ধে কেউ জয়ী হয় না, তবে আপাতত সেটা হয়েছে তাদের যে রিজিমটা চেঞ্জ করতে পারে নাই, যে মেইন টার্গেটটা আমাদের ছিল সে টার্গেটটা ফুলফিল হয় না। এটা ইরানের জন্য বিরাট একটা পাওনা। আর নিউক্লিয়ারটা এই দুইটা বিরাট পাওনা তাদের। আমার মনে হয় তারা ওই যে সোভিয়েত ইউনিয়ন বা চায়নার সাথে যে কথা বললো ফরেন মিনিস্টার গিয়া, ওরা মোর অর লেস ওখানে আলোচনা করে ওরা মোটামুটি একটা সিদ্ধান্তে চলে আসছে। প্রেসিডেন্ট পুতিনের সাথে চায়নাতে গিয়া আলোচনা করে, তাদের সুপ্রিম লিডারের সাথে আলোচনা করে আর একটা নিচে আসছে। আমার মনে হয় ইরানের এখন রেড লাইন থাকার কথা না, রেড লাইন যেটা আছে ওটা থাকুক, ওটা তো আমরা আনছি না এখন। ওকে, একটা জায়গায় ডক্টর পাটোয়ারি, সেটা হলো একটা জায়গায় অস্পষ্টতা থেকে যাচ্ছে, সেটা হলো যদি যুদ্ধটা বন্ধ হয় এবং একটা চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, মানলাম দুই পক্ষই ছাদ দিয়ে একটা চুক্তিতে পৌঁছলো, কিন্তু গ্যারান্টরের বিষয়টি, যেটি আমেরিকার প্রস্তাবিত প্রপোজালে কিন্তু এমন কোনো কিছু দেখা যাচ্ছে না যে এই চুক্তির গ্যারান্টর কে হবে, রাশিয়া, চায়না, আপনি বলছিলেন যে ইউএন, মানে আমেরিকা কি রাজি হবে যে এই ধরনের কোন একজন গ্যারান্টর থাকবে, কিংবা ইসরায়েল কি রাজি হবে সেই প্রসঙ্গে? ইউনাইটেড নেশনস গ্যারান্টার হবে সাবজেক্ট, ইউনাইটেড নেশন যেহেতু 5টা পাওয়ার আছে, নিউক্লিয়ার পাওয়ার, তারা তো ভ্যাটো দিতে পারে। এবং
যে এটাতে ইউনাইটেড স্টেটস রাজি হবে কিনা, কারণ তাহলে ইউনাইটেড স্টেটসের যে ইয়েটা করা, ওই যে মাসলম্যান করা, যেটা মাস্তানি করা আর কি, গিয়ে অ্যাটাক করা, এটা তো আর ওটা পারবে না। এখন এটাকে কিভাবে ইউনাইটেড নেশনস একটা ডিসিশন নিতে পারে, সেই ডিসিশনে ইউনাইটেড স্টেটস ভেটো দিবে কিনা। হ্যাঁ, ভেটো যদি না দেয় তাহলে ইউনাইটেড স্টেটস আর কোনো অ্যাটাক করতে পারবে না। তবে এর মধ্যে তারা আবার ইসরায়েল যদি অ্যাটাক করে, তারা বলতে পারে আমরা তো করি নাই, ইসরায়েল করবে। তবে ইসরায়েল আমার মনে হয় একা, এই আফটার অল দিস, ইসরায়েল উইল নট এবল টু ডু এনিথিং উইদাউট ইউএস হেল্প। সো এটা গ্যারান্টিটা ইউএস রাজি না হলে গ্যারান্টি কেউ দিতে পারবে না। একটা লেভারেজ এটা হতে পারে, এই রাশিয়া এবং চায়না যদি তারা বলে যে তোমরা যদি এরপরে আবার যুদ্ধে যাও, তাহলে উইল সাপ্লাই দেম ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ক্যাপাসিটি, রাইট? তখনই কিন্তু সবাই নড়ে সরে বসবে, ইউরোপটা নড়ে বসবে। আমরা হচ্ছে যে তারা এই চূড়ান্ত কথাটা বলবে। জি, মানে আপনার কাছে কি মনে হয় রাশিয়া কিংবা চায়না প্রকাশ্যে এই ধরনের কথাগুলো বলবে? না, এটা বলবে না। এটা পলিটিক্যাল ইয়েতে, ডিপ্লোম্যাটিক ইয়েতে এটা বলবে না। হয়তো গোপনে টেকনোলজিটা দিবে, কিন্তু ডাইরেক্ট নিউক্লিয়ারও হেল্প করবে না এবং ইও করবে না, তোমার ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল মিসাইলও দিবে না। তবে এই টেকনোলজিটা ইরান যদি যুদ্ধবিরতির পর, আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি বিগ ডিল ফর ইরান টু ডেভেলপ দ্যাট। I think they have technology. I think they have technology to enrich uranium to 90%. I think they have the technology to have nuclear weapon if they want to. So এটা একটা বিগ ডিল না তাদের জন্য। এবং তারা অত্যন্ত ধৈর্য, প্রফেসর সাহেব যে বললো, অত্যন্ত ম্যাচিউর, অ্যাডাল্ট, রেসপন্সিবল নেশন হিসেবে তারা ব্যবহার করে আসছে। তারা জানে তাদের লিমিটেশন, তারা জানে। সারপ্রাইজিং এই যে তাদের ব্রেন, ইউনিভার্সিটিগুলো, I had no idea. আমি শুধু দেখি আমাদের এখানে ম্যাথ স্ট্যাটিস্টিক্স প্রফেসররা বেশিরভাগ ফিজিক্সের হলো ইয়ে থেকে, ইরানের অনেকে আছে এখানে, কিন্তু ওরা যে এত শিক্ষা দীক্ষায় এত যে এগিয়ে গেছে। এবং একটা জিনিস জুয়েল, ডোমেস্টিক টেকনোলজি, আপনার স্যাংশনের পরে আপনি তাদেরকে আরো রিস্ক করে দিচ্ছেন টেকনোলজিতে। তারা এখন মেডিসিন থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, নিউক্লিয়ার টেকনোলজি থেকে শুরু করে সব টেকনোলজিতে কষ্ট করতে 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 করতে, আর ইরান তো পুয়ার কান্ট্রি না, তাদের তেল ছিল, তেলের টাকা যা আসছে ওগুলা দিয়ে তারা ইনভেস্ট করে, তাদের বুদ্ধি ছিল, ওরা এই পর্যায়ে চলে আসছে। অ্যান্ড নাও বিকাম এ ভেরি রেসপেক্টেবল কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, পার্টিকুলারলি এই যুদ্ধের পরে যে তারা যে টিকে আছে, এটাই ওদের জন্য একটা, আমরা বুঝতে পারছি যে ইট ইজ নট ইজি। কারণ ল্যান্ড যে ওয়ার, boot on the ground, this is impossible. It is not, it will be worse than Vietnam. This is impossible. It can move into a religious war, I can tell you. Because আমেরিকা কিন্তু এমন কোনো হুমকি কিংবা এমন কোনো লক্ষণ দেখাচ্ছে না যে তারা একটা পদাতিক বাহিনী পাঠিয়ে দেবে সেখানে। আমাদের প্রেসিডেন্ট অনেক হুমকি দিয়েছেন, কিন্তু এই হুমকিতে এখন করতে করবেন। আমরা একটা শুভ দিনের প্রত্যাশা করতে পারি যে হয়তো এইবার যতটা সম্ভাবনার কাছাকাছি গিয়েছে, আশা করা যাচ্ছে যে এই যুদ্ধ একদম শেষ করে একটা ঘোষণা আসতে পারে। যুদ্ধটা শেষ হচ্ছে, এরপর 30 দিন ধরে আলোচনা চলুক, সেটা জেনেভায় হোক, সেটা পাকিস্তানে হোক, সেটা একটা গিয়ে তারা একটা কাঠামোর মধ্যে আছে, যেটা ছিল আগে আসলে এটা বাতিল করে নতুন পরিস্থিতি তৈরি হলো, আবার সেখানে পৌঁছানো হচ্ছে। আমি যদি প্রফেসর ডক্টর গোলামের মাধ্যমে আপনি আর এই বিষয়ে নতুন করে কিছু যোগ না করেন, অন্য একটি বিষয় যেতে চাই, হানচাপ। আচ্ছা, আমি একটু বলতে চাই যে এখানে আসলে দেখুন, সেভিং দ্য ফেস একটা কথা আছে। যুক্তরাষ্ট্র, হ্যাঁ স্যার যেটা বললো, আসলে রিজিম চেঞ্জ করতে চাইছিল, আসলে এটা এদের ক্যালকুলেশন অনেক ভুল এখানে, যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যেটা আর কি। ইরান ইজ নট ইরাক। ইরান কিন্তু আপনার সিরিয়াও না, লিবিয়াও না, বা ইরাকও না। এটা কিন্তু বড় ক্যালকুলেশন। এখানে কিন্তু ইসলামিক যে প্রাইড, ন্যাশনাল প্রাইড যেটা ইরানের, এটা কিন্তু অন্য জিনিস। এটা কিন্তু আপনার কোনো কিছুই লাগে না। যেমন এদের সাকসেশন ইন লিডারশিপ বা লিডারশিপ চেইন অফ কমান্ড। হ্যাঁ, আমেরিকা সেভিং দ্য ফেস বলতে পারে যে আমরা তো আমেরিকা শেষ করে দিয়েছি, বাস ভিক্টরি। এই ধরনের ভিক্টরিতে কিন্তু আমাদের প্রেসিডেন্ট কিন্তু খুবই ভালো পায় আর কি, সেইটা নিয়ে খুব খুশি হয়। সে বলতে পারে যে আমাদের কাজ আমরা করে ফেলছি। যেমন নিকোলাস মাদুরোকে ধরে আমরা বলছি আমরা ওই অ্যাকমপ্লিশ আওয়ার রোল এন্ড মিশন হয়ে গেছে। তো এখানে আসলে হয়েছে কি যে ইরান কিন্তু যেটা স্যার যেটা বলতেছিলেন, ইন্ডিজিনিয়াস ডোমেস্টিক্যালি যে উইপন গুলা তৈরি করেছেন, এগুলা কিন্তু 5th জেনারেশনের
ছড়িয়ে গেছে। এটা কিন্তু কোনো কেউ কল্পনাও করতে পারেন নাই এই জাতি যে গত 30-40 বছর যাবৎ যা করেছে। এবং আমার কাছে মনে হয় যেন দে নিউ দিস ডে ওয়াজ গোয়িং টু কাম, ফর দেম টু ফেস। এটা তাদের যে কাজকর্মতে যে দেখা যায়। এখন আমার কথা হচ্ছে যে আসলে খামেনি কিন্তু নীতিগতভাবে আমরা যে বলি আর কি, ইন প্রিন্সিপাল ইরানকে ইসলামিক রিপাবলিক বলা হয়, সে কিন্তু যদি চাইতো তারা তারা কিন্তু আসলে কিন্তু এতদিনে হয়তো আপনার নিউক্লিয়ার কিন্তু পাওয়ার তারা হয়ে যেত। কিন্তু সে কিন্তু নীতিগতভাবে কোনো কিন্তু এগ্রি করেন নাই, কারণ এটা অনেক মানুষকে ভয়াবহভাবে কিল করে, সেটা কিন্তু সবসময় কিন্তু সে বলছে। আচ্ছা, এখন কেন তারা এই নিউক্লিয়ার পাওয়ারের কথা বলে বা মিসাইলের কথা বলে, ড্রোনের কথা বলে? বিকজ এখানে ইসরায়েল হচ্ছে তাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এখন গত বোধহয় কয়েকদিন আগে, 2-3 দিন আগেই বোধহয় ইউনাইটেড নেশনে বা ইভেন ডেমোক্রেটিক পার্টি কংগ্রেস বোধহয় একটা প্রশ্ন তুলেছেন যে ইসরায়েলের যে নিউক্লিয়ার ওনারশিপের ব্যাপারে এটা হাও বলে না, নাও বলে না, যুক্তরাষ্ট্র এখানে কিন্তু কিছু বলে না, মুখ বন্ধ করে আছেন। তো এখন ইসরায়েল যেমন বলে যে ইরানের নিউক্লিয়ার পাওয়ার হলে তাদের জন্য এটা এবং রিজনের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট, হাউ অ্যাবাউট ইউ? এবং আমি তো যদি বলি আপনার ডেভিল অ্যাডভোকেট, আপনার দেখতে হবে তো অন্য সাইডকে, আপনি নেগোসিয়েশনে যাওয়ার আগে তো ওটা চিন্তা করতে হবে। আমরা কিন্তু আজকাল কিন্তু এই জিনিসগুলো চিন্তা করি না, আমরা শুধু নিজের স্বার্থ, নিজের মাই ইন্টারেস্ট, মাই কান্ট্রি। কিন্তু আপনাকে তো অন্যজনের সাথে চলতে হবে। পৃথিবী কিন্তু এখন দেখুন আমরা সবাই একটা স্মল ওয়ার্ল্ড, স্মল একটা ভিলেজে বসবাস করছি সবাই। সো উই হ্যাভ টু ডু দ্য মিউচুয়াল রেসপেক্ট, রাইট অফ সেলফ ডিটারমিনেশন প্রত্যেকেরই আছে। কিন্তু সেই প্রিন্সিপাল গুলো কিন্তু আমরা কিন্তু মাইট ইজ রাইট দিয়ে কিন্তু এখন করছি। সো এখন আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলের উপর একটু খোলাসা করা উচিত, হোয়াট ইজ ইয়ার স্ট্যাটাস। অনেকেই বলে যে তাদের নিউক্লিয়ার পাওয়ার অলরেডি আছে, যার ফলে কিন্তু আমেরিকাকেও অনেক সময় তারা আপনার থোয়াস করে না, বলে যে না, উই উইল ডু ইট বাই আওয়ার সেলফ। যখন একটু আমেরিকার থেকে বলে যে না, উই শুড বি কেয়ারফুল ইন টার্মস অফ গোয়িং ফর দিস অ্যাগ্রেসিভ দ্য মেজার্স। সো দিস ইজ দ্য সিচুয়েশন। এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা আলটিমেটলি এট দিস পয়েন্ট ইরানকে বোধহয় ওইভাবে ভাবা উচিত না, অন্য অন্য জায়গায় যেভাবে আমেরিকা অ্যাকমপ্লিশ হয়েছে। আসলে এটা তো কোথাও হয় না। তো আপনার সব আপনি ভিয়েতনামে বলেন, বলেন, এটা আলটিমেটলি কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আপনি একটা গোষ্ঠীকে কিন্তু আপনি হয়তো দমিয়ে রাখতে পারবেন। বিশেষ করে ইরানের মতো গোষ্ঠীকে দমিয়ে রাখা ইজ ভেরি, বিকজ সাইন্টিফিক্যালি টেকনোলজিক্যালি দে আর ভেরি ভেরি অ্যাডভান্স, যেটা তারা অলরেডি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। আর যে কতগুলো আমার কাছে মনে হয় এটা হচ্ছে অনর্থক কতগুলো কথা, যে ইউরেনিয়াম তাদেরকে করতে হবে, হ্যান্ড ওভার করতে হবে, এটা আসলে কি কেউ করবে? আমার তো মনে হয় না এটা এই ধরনের কেউ করবে। তারাও তো বলতে পারে তোমার ইউরেনিয়াম আছে দেখেই আজকে আমাকে থ্রেট করছো, তো তোমার গুলো হ্যান্ড ওভার করো। আর আমার কাছে মনে হয় না থার্ড পার্টি বা বেশ করে চায়না এবং রাশিয়া, যেটা আপনি স্যারকে প্রশ্ন করছিলেন, যে আমার কাছে মনে হয় না ডিরেক্টলি কোনো সময় বলবে তোমাকে দেখে আইসিবিএম দেবো। হ্যাঁ, তারা গোপনে যেটা হচ্ছে তাদের কোভার্ট একটা রিলেশনশিপ, ডিপ্লোম্যাটিক বলেন বা ন্যাশনাল রিলেশনশিপ আছে, তারা অ্যালাইস কিন্তু সেটা হয়তো তারা চালিয়ে যাবে আর কি। কিন্তু এখানে একমাত্র মধ্যস্থতা আমার মনে হয় আর কি ইউনাইটেড নেশনের মাধ্যমে। আপনি যে স্যারকে প্রশ্ন করছিলেন, আমার মনে হয় অল্টারনেটিভ পাকিস্তান যেগুলো করছে এগুলো নেগোসিয়েশন বিটুইন দ্য কান্ট্রি। এবং রাশিয়া কিংবা চায়নার গ্রান্টর হওয়াটা আমেরিকার ইমেজের জন্য সেটি কোনোভাবে কাঙ্ক্ষিত হবে না, আমেরিকা কখনো সেটি মানবে না। আবার অন্যদিকে ইউনাইটেড নেশনস এর মতো একটা অথর্ব কিংবা একটা একেবারে অপ্রয়োজনীয়, যেটা এই মুহূর্তে যারা কাগজে বাঘ, তারা এটার গ্রান্টর হয়ে সেখানেও কতটা কার্যকারিতা থাকবে ঠিক জানা যাচ্ছে না। কিন্তু প্রফেসর ডক্টর গোলাম মাদবর, একটু যদি হান্টা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে, কোভিডের সাথে অনেকে তুলনা করছেন, কি অবস্থা, মানে এখন এটা কতটা আতঙ্কিত হওয়ার সুযোগ আছে, কিংবা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এটা আমি যতটুকু জানছি আর কি, আমি আসলে বেশি ফলো করতে পারি নাই। আমি যতটুকু, এটা তো আপনার একটা ক্রুজ শিপে ধরা পড়েছেন। অনেকে বলছেন যে এটা, আমার মনে হয় স্যারে বোধহয় বেশি ভালো বলতে পারবেন আমার থেকে, সায়েন্টিস্ট আর কি। তো আসলে যে এখানে যেটা মনে হয়, এটা কোভিড এর সাথে আমার মনে হয় না ইট ইজ সামথিং লাইক এন্ডেমিক, এপিডেমিক, এই ধরনের একটা অবস্থা হবে আর কি। এই ভাইরাসটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এখনো পর্যন্ত ওই ধরনের দেখা যাচ্ছে না যে যেটা আমরা এতগুলো লোক মারা গেল, মিলিয়ন লোক মারা গেল আপনার কোভিডে আর কি। এবং আমরা তো অনেক বছর, অনেকে তো আইসোলেটেড হয়ে গিয়েছে উইদিন দ্য কান্ট্রি, বিটুইন দ্য কান্ট্রি, এমাং দ্য কান্ট্রিজ, বিটুইন দ্য সোসাইটিস, এমাং দ্য সোসাইটিস। এখনো পর্যন্ত বিশেষ করে আমরা ওই ধরনের কিন্তু আতঙ্কিত বা ঝুঁকিপূর্ণ ওই ধরনের কোনো ইনফরমেশন পাচ্ছি না। আলটিমেটলি জানি না এখন যে ভাইরাসটা, তো আমরা জানি
ক্রুজ শিপ থেকে। আর হয় কি যে এই ধরনের ভাইরাস গুলো স্প্রেড হতে থাকে। সো আমি জানি এর ইন্টেন্সিটি কতটুকু, স্যারের কথা বেশি ভালো বলতে পারবেন। জি। সো I will defer my time to আমার শ্রদ্ধেয় মহসিন স্যারকে। জি, আমরা প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনি প্রফেসর অফ বায়োলজি। সো আমরা আপনার কাছে জানি যে এই হান্টা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, কেউ কেউ এটিকে কোভিডের সাথে তুলনা করছেন, অনেকে আতঙ্কিত হচ্ছেন, এবং কিছু কিছু প্রোটেকশনও নেওয়া হচ্ছে, সতর্কতার বিষয়গুলো আছে। কতটা আতঙ্কিত হব, কতটা আতঙ্কিত হওয়া দরকার, কিংবা যেইভাবে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এটিকে প্রতিরোধ করতে, সেটা কতটা যথেষ্ট দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট 5টা সেকেন্ড সময় নেই আগেরটার জন্য। জি। আমি বলি, প্রফেসর মাতবর সুন্দরভাবে বলছেন। প্রফেসর মাতবর আর আমি, আমরা দুজন হলো কম্পিটিং, রাইট, দুইটা এনিমি টু ইচ আদার। এখন তার একটা অস্ত্র আছে, মরণাস্ত্র আছে, আপনি বলবেন আর আমি করতে পারবো না, আপনাকে আমাকে সেই অধিকার দিবে না। যতদিন পর্যন্ত আমরা দুজন এক পার না হবো, লাইক পাকিস্তান এন্ড ইন্ডিয়া বোথ হ্যাজ নিউক্লিয়ার ওয়েপন, দে হ্যাভ রেস্টেইন। নিউক্লিয়ার ওয়েপনটা আজকাল ডিফেন্সিভ, রাইট? সুতরাং ওইটা যখন আপনি সলিউশন না করবেন, এটা সলিউশন সহজে হবে না। ইউএস কংগ্রেসের 30 জন সদস্য অলরেডি সই করে এটা দিয়েছে, প্রফেসর মাধব যেটা বলছিলেন। তো এটা পৃথিবী যাচ্ছে, এটার একটা সমস্যা হবে, এটার একটা রেজলিউশন হওয়া দরকার। আর হোন্টা ভাইরাস যেটা, হোন্টা ভাইরাস হলো, এটা অরিজিন করছে পাখি থেকে, বার্ড থেকে অরিজিন করে, এবং এটা ক্যারিয়ার থেকে র্যাটে গেছে আর কি, এটাকে রডেন্ট বলে, রডেন্টের মধ্যে গেছে। এই হোন্টা ভাইরাসটা আপনার যে এই যে জাহাজটা, যে 150 জন যাত্রী নিয়ে প্রায় 28টা কান্ট্রি, এরা আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল। এখানে যে দুইটা লোক যারা অ্যাটাক হয়েছে এবং ফার্স্ট মারা গেছে, ওই দুইজন লোক আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, এই 3টা দেশে বার্ড ওয়াচিং এ গেছিল, যে এলাকাতে ওই হোন্টা ভাইরাসটা রডেন্টের মধ্যে পাওয়া গেছে। সুতরাং ওখান থেকে তারা সম্ভবত এটা পেয়ে আসার পর তারা ওই কন্টামিনেট করছে। এখন দুটা জিনিস এখানে আছে, একটা হলো কত দ্রুত একটা ভাইরাস ছড়ায় তার উপর নির্ভর করবে এটার বিভীষিকাময় কতটুকু হবে, গুরুত্বপূর্ণ কথা হবে। এবং কোভিড হলো এয়ারবর্ন, আপনি স্নিজ করলেন, বাতাসে করবে, বাতাস থেকে আরেকজনের কাছে যাবে, নাক দিয়ে ঢুকবে, তাকে অ্যাটাক করবে, ভেরি সিরিয়াস। আর হোন্টা ভাইরাস যেটা, হোন্টা ভাইরাস হলো ক্লোজ কন্ট্যাক্টে হয়, যেমন হাজবেন্ড পাইছে, হাজবেন্ড থেকে ওয়াইফ হয়েছে, ক্লোজ কন্ট্যাক্টে এটা স্প্রেড করে, বা টাচ করলেন, এই করলেন, সেই করলেন। সুতরাং দুইটার ইপিডেমিওলজি এবং যে ছড়ানোর পদ্ধতিটা ডিফারেন্ট। সেই হিসাবে হোন্টা ভাইরাস ইজ মাচ লেস সিভিয়ার দেন কোভিড। এবং এটা এক্সপার্টরা বলছে, তারা এটা কোনো প্যান্ডেমিক হওয়ার কোনো সম্ভাবনাই তারা দেখছে না, কারণ এটার ট্রান্সমিশন পদ্ধতিটা ইজ স্লো, ট্রান্সমিশন পদ্ধতিটা ইজ নট অ্যাজ ভিগোরাস অ্যাট কোভিড-19। সেই হিসাবে তারা কন্টেজিয়াস যেটা করছে, এই পর্যন্ত তো কোনো ভ্যাকসিন এর মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না। তবে যেই আপনি মাস্ক পরা, এখন যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, আমার মনে হয় যে ইভেন ফ্লু এবং কোভিড থেকে এখনো কিছু কোভিডের ভ্যারাইটি আছে, সেখান থেকে বাঁচার জন্য আমার মনে হয় আমাদের যতটুকু সম্ভব ক্রাউডে গেলে সেখানে মাস্ক পরা উচিত। হোন্টা ভাইরাস আমাদের এখানে কোনো পাওয়া যায়নি এখন আমেরিকাতে, সুতরাং আমাদের ওটা নিয়ে অত না ঘাবড়ানোই ভালো। তবে প্রস্তুতি নেওয়াটা দরকার, প্রিকশনটা নেওয়াটা আমার দরকার। আমি মনে করি না এই নিয়ে কোনো প্যানিক আমেরিকাতে হওয়ার দরকার, এবং আমেরিকা ইজ ভেরি প্রিপেয়ার্ড, ইউ নো দ্যাট। কোভিড এর মতো জিনিসকে দ্রুত ভ্যাকসিন তৈরি করে ফেলছে 10 মাসের মধ্যে। এখানে আসলে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার যেটা বললো আর কি, যে আমাদের আগের থেকে কিন্তু প্রিকশনটা নেওয়া উচিত। কোভিডে কিন্তু দেখেন যুক্তরাষ্ট্রে কিন্তু এটা একটা ফেলিউর ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের আর কি, অনেক পরেই কিন্তু আমরা করছিলাম, যার ফলে কিন্তু উই হ্যাড দ্য ক্যাজুয়ালিটিস। সুতরাং আমার কাছে মনে হয় এটা যতই হোক না হোক, আমাদের উই গট টু বি রেডি ফর দ্যাট। কিন্তু আমাদের সিডিসি আছে বা অন্যান্য যে হেলথ ডিপার্টমেন্ট গুলো আছে, আমি আশা করি প্রোঅ্যাক্টিভলি দে উইল অ্যাক্ট। স্যারেও যেটা বললো যে এটা তো আসলে ওই বার্ড থেকে হয়েছে, এবং যেটা আরো বললেন যে উনি এয়ারবর্ন না, সেটা একটা ভালো দিক যে প্যান্ডেমিক এপিডেমিক হয়তো এটা হবে না আশা করি। জি, অনেক ধন্যবাদ ডক্টর গোলাম মোহাম্মদ। একটু আপনার কাছে যাই, ইন্টারন্যাশনালি আরেকটা বিষয়, তারপর হয়তো ঘরের প্রসঙ্গে আসবো। ভারতের সাম্প্রতিক যে নির্বাচনটা হয়ে গেল, এখানে আমরা দেখলাম যে 2020 সালের কথা হয়তো আপনাদের মনে আছে, যে প্রেসিডেন্ট বলছিলেন যে ক্ষমতা থেকে
আমাদের প্রেসিডেন্ট বলছিলেন যে আমি ক্ষমতা ছাড়বো না, এবং সেখানে আমরা 6 জানুয়ারির মতো ঘটনা দেখেছি। মমতা এরকম করে বলছিলেন যে আমি তো হারিনি, আমি ক্ষমতা ছাড়বো না, এবং সেখানে বিজেপির মতো একটি ধর্মান্ধ দলের উত্থান পশ্চিমবঙ্গে হয়েছে। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন নিয়ে আসছেন ইস্যু। আসলে এটা হচ্ছে শেম অন ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমি আসলে শেম বলবো অপোজিশন পার্টি থেকে আরম্ভ করে জনগণের জন্য এটা আর কি। এটা আসলে যেটা হচ্ছে এটা অসহনীয়। বিশেষ করে ভারত যেখানে বলে সবচেয়ে প্লুরালিস্টিক কান্ট্রি, সবচেয়ে ডেমোক্রেটিক কান্ট্রি, বিজেপি বিশেষ করে নরেন্দ্র মোদীর যে পলিসি এবং এই যে ইন্টারফারেন্স যেটা হচ্ছে আর কি। দেখুন এখানে সবচেয়ে বড় কথা, আমি জানি না এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোত্থেকে শিখেছেন আর কি, 90 লক্ষ মানুষকে ভোট প্রদান থেকে কিন্তু বঞ্চিত করেছেন। সুতরাং এটা একটা ফ্যাক্টর আছে। এবং ভোট যেটা দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূল যেটা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি আর কি, 41-45% বোধহয় দেখাচ্ছে আর কি, 45% পেয়ে কিন্তু। এবং 100টা সিটে যেটা মমতা ব্যানার্জি বলছেন যে এখানে হচ্ছে এখানে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স হয়েছে আর কি যেটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলা এখন ধরেন হাইকোর্টের ব্যাপার, সুপ্রিম কোর্টের ব্যাপারে, কিন্তু ওনার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। যার ফলে কিন্তু এখানে ওনাকে এটাই মনে রাখতে হবে, বিজেপি কিন্তু ক্ষমতায়, বিজেপিটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে আরো কয়েকটা স্টেটে কিন্তু এইভাবে কিন্তু একই স্ট্র্যাটেজি ছিল, এবং তাদের লাস্ট ইয়েটা ছিল হচ্ছে বেঙ্গলকে হাতে নেওয়া। তো এখানে রাজ্যপাল কিন্তু অলরেডি তো বলেছেন যে না, এখন তার তো আর ইয়ে নেই। সুতরাং আমার মনে হয় সে ফাইট যদি সে করতে চায় এখন সেটা বোধহয় লিগালি করা উচিত আর কি। আর একটা জিনিস আমি বলবো, শুভেন্দু অধিকারী বা বিশেষ করে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ইমিডিয়েটলি যে হেট্রেটনেস, সহিংসতাটা যেটা ছড়াচ্ছে, এটা কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা শেম হয়ে গেছে, যেখানে লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ক্লেম করে তারা আর কি। তো এখানে এখনো জানি না আমরা কি ধরনের ইলেকশন মারফত যেটা হয়েছে যেটা, সেটা কিন্তু এখন ফর্ম করবে গভর্নমেন্ট, বিজেপি করবে যেহেতু তারা অনেক অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে এটা আর কি। আলটিমেটলি দ্যাটস হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। কিন্তু আমার মনে হয় বোথ সাইডস দে কাম টুগেদার, এই যে হেট্রেটনেস গুলো, ভায়োলেন্স গুলো, এগুলো যাতে কন্টেইন করে। এটা এটা মারাত্মক আকার ধারণ করবে, কিন্তু এটা কিন্তু ওখানে থাকবে না। হিন্দুত্ব বা যেটা নিয়ে মোদী যে ক্ষমতায় আছে এবং যেটা নিয়েছে কিন্তু RSS এর মাধ্যমে সে যেভাবে বিভিন্ন জায়গায় কিন্তু সহিংসতাটা ছড়াচ্ছে, এটা আসামে দেখেন আপনার, এগোনোডেঞ্জাস, ত্রিপুরা, এটা কিন্তু আপনার মণিপুর, এভরিওয়্যার দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এটা আলটিমেটলি কিন্তু আমার মনে হয় ইমিডিয়েটলি হয়তো হ্যারাসমেন্ট করবে মাইনরিটি গ্রুপস গুলাকে। আমি একটা গ্রুপ বলছিলাম, গ্রুপস গুলাকে আলটিমেটলি ইট ইজ গোয়িং টু বি ভেরি ডেঞ্জারাস থিং ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্যই হিতে বিপরীত আমার মনে হয় এটা হবে। সুতরাং রুল অফ ল, আমি বিশ্বাস করি যে এটা রুল অফ ল মেনে নেওয়া উচিত, এবং নন ভায়োলেন্স যেটা লিডার হচ্ছে মহাত্মা গান্ধী, এটা মহাত্মা গান্ধীর দেশ। কিন্তু যেটা দুঃখজনক হচ্ছে মহাত্মা গান্ধীর নন ভায়োলেন্সকে ভায়োলেন্সে নিয়ে যে এইভাবে ক্ষমতায়, অনেক বলা হয় ইন্ডিয়া যে সবসময় যে বাংলাদেশে বিশেষ করে যদি মাইনরিটি কোনো কিছু হয় তারা একেবারে ডাকডোল পিটাইয়া এমন ভয়ান ইয়া করে, অথচ দেখুন আমরা এখন যেগুলা দেখছি এগুলো কিন্তু সাংঘাতিক জঘন্যতম অবস্থায় চলে যাচ্ছে, কিন্তু প্রাইম মিনিস্টারে কিন্তু সেই ধরনের প্রিকশন দেখছে না, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা। সো হোয়ার ইজ দিস গোয়িং? আপনি ক্ষমতায় কতদিন থাকবেন? ক্ষমতা আমাদের বাংলাদেশে তো 17 বছর ছিল, আলটিমেটলি কেউ ভাবে নাই যে এই ক্ষমতা যাবে। কিন্তু ইউ আর নট গোয়িং টু বি ডিকটেটর, কোনোদিন কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। এবং ইন্ডিয়া বিশেষ করে প্লুরালিস্টিক এবং ডেমোক্রেটিক কান্ট্রি, ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি, ডাইভার্স কান্ট্রি, এবং এটা ইটস নট এ সেকুলার, ইটস এ সেকুলার কান্ট্রি। সেখানে কি আপনি কনস্টিটিউশনের এগেইনস্টে গিয়ে কিন্তু এখন যেগুলো হচ্ছে, আই নেভার এভার thought that India is going to follow this route. It's a shame on Indian authority, এবং I think they should immediately take corrective measures to address this violence, what's happening as a result of this. And politically যেগুলো আছে, মমতা ব্যানার্জি যেটা বলছে ওইটা না, you go to the court and see if you can establish it, তারপর দেখা যাবে সেটা এখন ইলেকশন বানচাল করবে কিনা। হয়তো টিকবে না সেটা। আপনাকে ধন্যবাদ প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি। 1 মিনিট সময় পাবো আমরা এই বিষয়ে, যদি আপনি কিছু যোগ করতে চান। না, সামান্য একটু। প্রফেসর মাদুর অত্যন্ত সুন্দরভাবে অ্যানালাইসিস করেছে। উনি দেখছে ডেমোক্রেসির যে মেইন ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হলো টলারেন্স, প্লুরালিটি, রাইট? প্রত্যেক কথা বলার অধিকার আছে, তার ভোট দেওয়ার যে অধিকার আছে সব আছে। এবং পশ্চিমবঙ্গ দীর্ঘদিনকে, পশ্চিমবঙ্গ আরো 2-3টা স্টেট, এরা সাধারণত মধ্যপন্থী লোক, এখানে এক্সট্রিমিজমটা খুব কম ছিল। এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা এক্সট্রিমিজমের একটা কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে,
বিভিন্ন দেশে, সেটা পার্ট অফ দ্যাট এক্সট্রিমিজম। এবং ইন্ডিয়ান যে গণতন্ত্রের কথা বললো প্রফেসর সাহেব, দি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দি ওয়ার্ল্ড, এটা আমি মনে করি এটা ইট উইল ব্রিং এ টেন্টিং অফ দি ডেমোক্রেসি। এটা যদি সত্যিকার ভাবে ভোটে কারচুপি হয়ে থাকে, এটা আমেরিকাতে ইন্ডিয়াতে আমরা দেখি নাই অনেক দীর্ঘদিনের ডেমোক্রেসি, এটা যদি হয়ে থাকে এটা সারপ্রাইজ মি দ্যাট ইজ হ্যাপেনিং। এবং এটা পুরো বৈশ্বিক গণতান্ত্রিক কাঠামো কিংবা ভোটিং সিস্টেমকে এই প্রশ্নবিদ্ধ করবে, কারণ গণতন্ত্র নিয়ে যে বড়াইটা আছে পশ্চিমা বিশ্বের কিংবা অন্যদের, তারা তো উদাহরণ হিসেবে ইন্ডিয়াও সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি বলা হয়, তাদের ভোটে যদি এই ধরনের কারচুপি হয় এবং তারা যদি রিগিং করাটা এইভাবে কৌশলে শিখতে পারেন, তাহলে হয়তো পরবর্তীতে অন্যরাও সেটি ফলো করার চেষ্টা করতে পারেন, যেটি বৈশ্বিক গণতন্ত্রের জন্য একটি হুমকি হতে পারে বলে অনেকে মনে করছেন। আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। আপনাদের দুজন থেকে আমরা হয়তো সময় পেলে আরেকটু বেশি শোনার ইচ্ছে আমাদের ছিল, দর্শকদেরও ছিল, কিন্তু সময়ের কারণে শেষ করতে হচ্ছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী এবং প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য, মতামতের জন্য। একই সাথে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।